ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলাপ আলোচনা করব লট সাইজ কি, পিপস কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং কিভাবে ফরেক্স মার্কেট থেকে লাভ লস হয়ে থাকে। আর সর্বশেষ আমরা আলোচনা করব আস্ক, বিট এবং স্প্রেড নিয়ে। লট সাইজটা এখানে কি? আমরা নর্মালি যারা শেয়ার মার্কেটে বিজনেস করি তারা শেয়ার কিনি। যে ধরি আমরা ডয়েচে ব্যাংকের একটা শেয়ার কিনব, ওইখানে হয়তো 100টা শেয়ারে একটা লট হয়, বা এইচএসবিসি ব্যাংক অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা বেক্সিমকো ফার্মার ধরে নিলাম যে 500টা শেয়ারে একটা লট হয়, আমাদেরকে কিনতে হবে মিনিমাম একটা লট, অর্থাৎ 500টা শেয়ার কিনতে হবে। কিংবা এইচএসবিসির 100টা শেয়ারে একটা লট হয়, আমাকে মিনিমাম একটা লট কিনতে হবে, অর্থাৎ এইচএসবিসি এর 100টা শেয়ার কিনতে হবে। কিন্তু আমরা ফরেক্স মার্কেটে এরকম ভাবে যে একটা পেয়ার কিনলাম বা দুইটা পেয়ার কিনলাম, এভাবে হিসাবটা হয় না। ফরেক্সের মার্কেটে লট হিসাবটা হয় ইউনিট অনুযায়ী। আমরা এখানে আলাপ আলোচনা করব যে এক্সএম ব্রোকারের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট অনুযায়ী আমি লটের হিসাবটা বোঝানোর চেষ্টা করছি। যদিও মোরলেস সবগুলো ব্রোকারই সেম, বাট কিছু কিছু ব্রোকারে সেন্ট অ্যাকাউন্ট নামে কিছু অ্যাকাউন্ট থাকে, মাইক্রো অ্যাকাউন্ট নামে কিছু অ্যাকাউন্ট থাকে, আবার ইনস্টা ফরেক্স আবার ভিন্ন আর একটা সিস্টেমে লট সাইজ কাউন্ট করে। এই কারণে স্ট্যান্ডার্ড এক্সএম ব্রোকারের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট মোটামুটি অন্যান্য ব্রোকারের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট প্রায় মোরলেস সেম। আমরা ওয়ান স্ট্যান্ডার্ড লট এটা বলতে আমরা 1 লক্ষ ইউনিটকে বুঝব। ওয়ান স্ট্যান্ডার্ড লট ইকুয়াল টু 1 লাখ ইউনিট। দ্যাট মিনস আপনি যদি ওয়ান স্ট্যান্ডার্ড লটে ইউরো ইউএসডি পেয়ারের একটা বাই ট্রেড ওপেন করেন, তাহলে আপনি 1 লক্ষ ইউরো ক্রয় করলেন। অর্থাৎ এক স্ট্যান্ডার্ড লট ওপেন করার অর্থ হচ্ছে 1 লক্ষ ইউরো আপনি বাই করলেন। কি দিয়ে বাই করলেন? আমাকে ইউএসডি দিয়ে বাই করলাম, মানে ইউএস ডলার দিয়া আমি বাই করলাম 1 লক্ষ ইউরো। তাহলে 1 লক্ষ ইউরোর দাম কত ডলার হবে? এখন যদি ডলারের দাম ধরলাম, আমরা আজকে ধরে নিলাম মার্কেটে ইউরো ইউএসডি পেয়ারের মূল্য 1.25 আমি 1.25 বোঝার সুবিধার্থে বললাম। 25 এর পরে হয়তো আরো দুইটা ঘর থাকে দশমিকের পরে, দুইটা বা কোনো ব্রোকারে, ম্যাক্সিমাম ব্রোকারে টোটাল দশমিকের পরে 5টা সংখ্যা থাকে। আমরা 5টা নিয়ে কখনো খুব একটা মাথা গামাই না, 0.25 আরো 4টাকে নিয়ে মাথা গামাই। কিন্তু এখানে 1.2500 ধরে নিলাম। ওকে, ইউরো ইউএসডি পেয়ারের মূল্য হচ্ছে 1.25 ইউএস ডলার, অর্থাৎ 1 ইউরোর দাম হচ্ছে 1.25 ইউএস ডলার। তার মানে এক ইউনিট ইউরোর দাম বা একটা ইউরোর দাম 1.25 ইউএস ডলার। তাহলে আমার এক স্ট্যান্ডার্ড লট কেনার অর্থ হচ্ছে 1 লক্ষ ইউনিট ইউরো আমি কিনবো। 1 লক্ষ ইউনিট ইউরোর দাম তাহলে কত হবে? এক ইউনিটের দাম যদি 1.25 ইউএস ডলার হয়, তাহলে 1 লক্ষ ইউনিটের দাম হবে 1,25,000 ইউএস ডলার। দ্যাট মিনস 1 লটের দাম হচ্ছে 1 লট ইউরো ইউএসডি এর বাই পজিশন ওপেন করলে আমাকে পে করতে হবে 1,25,000 ইউএস ডলার। আমি আবারও বলছি যে 1 লট ইউরো ইউএসডি পেয়ার বাই ওপেন করা, এটার অর্থ হচ্ছে আমি 1 লক্ষ ইউনিট ইউরো কিনবো ইউএস ডলার দিয়ে। 1 লক্ষ ইউনিট ইউএসডি এর ইউরো এর দাম 1,25,000 ইউএস ডলার। দ্যাট মিনস
1 লট ইউরো ইউএসডি ওপেন করতে আমাকে পে করতে হবে 1,25,000 ইউএস ডলার। এই হিসাবে আমরা যদি এখন আমরা তো আর 1 ইউনিট সবাই বা 1 লট সবাই আমরা ট্রেড ওপেন করতে পারি না, সেই হিসাবে আমরা যদি 0.01 স্ট্যান্ডার্ড লটে ট্রেড ওপেন করি, দ্যাট মিনস 0.01 সেই হিসাবে হবে 1000 ইউনিট। 1000 ইউনিট মানে আমরা 0.01 লটে ইউরো ইউএসডি বাই করার অর্থ হচ্ছে আমি 1000 ইউরো কিনবো। 1000 ইউরো কেনার জন্য আমাকে 1250 ইউএস ডলার পে করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যদি 0.01 লটের ইউরো ইউএসডি বাই ওপেন করতে যাই, তাহলে আমাদেরকে পে করতে হবে 1250 ডলার। এখন প্রাইসটা কত ছিল? 1.25 ইউএস ডলার। আমরা বাই ওপেন করার পর এটা কিছুক্ষণ পর বা আধা ঘন্টা, 1 ঘন্টা, একদিন পর 1.2600 হইল, তখন আমরা ওই প্রাইসে এটা ক্লোজ করে দিলাম। দ্যাট মিনস আমার 0.01 লটের মানে 0.01 লট, দ্যাট মিনস 1000 ইউনিট কেনা ছিল, আমি বাই ওপেন করেছিলাম, 1260 ডলারে সেল দিয়েছি বা ক্লোজ করেছি। তাহলে আমার কিনেছিলাম 1250 দিয়ে, আমি সেল দিয়েছি 1260 দিয়ে, আমার সমান সমান লাভ হইল 10 ইউএস ডলার। এখন এটা হচ্ছে আমাদের সিস্টেম, কিন্তু আমরা নর্মালি দেখা যায় যে আমাদের অ্যাকাউন্টে $10 $20 থাকলেই আমরা 0.01 লট দিয়া বাই করে ফেলি। ও আরেকটা কথা হচ্ছে যে আমরা যে 1.2500 তে বাই ওপেন করেছিলাম, 1.2600 তে বাইটা ক্লোজ করলাম, তার মানে আমাদের লাভ হইল কত? 100 পিপস। তখন এটা আমরা বুঝতে পারলাম যে 0.01 লট দিয়ে ইউরো ইউএসডি পেয়ার ওপেন করলে যদি 100 পিপস মুভ করে তাহলে আমার $10 লাভ হবে অথবা লস হবে। পক্ষে গেলে $10 লাভ আর এগেইনস্টে গেলে আমাদের $10 লস হবে। এটা আমরা সবাই মোটামুটি বুঝি যে 0.01 এর একটা স্ট্যান্ডার্ড লট ওপেন করলে ইউরো ইউএসডি পেয়ারের ওপেন করলে 100 পিপস মুভ করলে 100 পিপস যদি মুভ করে তাহলে আমাদের $10 লাভ হয় বা $10 লস হয়। কিন্তু এখন আমরা কিছুক্ষণ আগে বললাম তাহলে এত 1260 1250 এটা বলতে হবে কেন? এটা বলতে হবে বোঝানোর জন্য যে আসলে আমরা 0.01 লটটা আসলে কি। 0.01 লটটা হচ্ছে 1000 ইউনিট বা 1000 ইউরো ইউরো 0.01 লটের ইউরো ইউএসডি বাই ওপেন, তার মানে হচ্ছে 1000 ইউরো আমি কিনেছি 1250 ইউএস ডলার দিয়ে। এখন আমরা সহজভাবে বোঝার জন্য আমি কয়েকটা পেয়ারের নমুনা দিয়েছি এখানে, যে আমি যদি ইউরো ইউএসডি পেয়ারের একটা বাই পজিশন ওপেন করি 0.01 লটের, ওপেন প্রাইস যদি হয় 1.2700, ক্লোজিং প্রাইস যদি হয় 1.2500, দ্যাট মিনস আমার 200 পিপস মাইনাস হলো। 200 পিপস মাইনাস যদি হয় তাহলে এই হিসাবে 0.01 লট হলে আমার $20 লস হবে। ঠিক এরকম ভাবে জিপিপি জেপিওয়াই সেল যদি আমি ওপেন করি, তারপরে এটার লট যদি হয় 0.01, আমার ওপেন প্রাইস যদি থাকে 125.00 আর ক্লোজিং প্রাইস যদি থাকে 128.00, তাহলে আমার 300 পিপস লস হবে। দ্যাট মিনস $30 লস হবে। জিবিপি নিউজিল্যান্ড পেয়ার বাই আমি যদি 0.01 লট সাইজ ওপেন করি, অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এটা যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 1 লট সমান সমান হবে 1 লক্ষ ইউনিট। 0.01 হচ্ছে জিবিপি নিউজিল্যান্ডের একটা বাই যদি আমি ওপেন করি 0.01 লটে, ওপেন প্রাইস যদি হয় 1.9000 এবং ক্লোজিং প্রাইস যদি হয় 1.9400
আর পিপস, তাহলে পিপস হবে 400 পিপস প্রফিট। দ্যাট মিনস এইখানে কিন্তু 28 ইউএসডি লাভ। উপরের দুইটার হিসাবে 400 পিপস প্রফিট হইলে কিন্তু আমার $40 লাভ হওয়ার কথা। কিন্তু কিছু কিছু এক্সোটিক বা ক্রস পেয়ার আছে যেগুলোতে 100 পিপস মানেই 0.01 লটে $10 না, যেমন জিবিপি নিউজিল্যান্ড, এইউডি নিউজিল্যান্ড, এইউডি সিএডি, ইউরো এইউডি, এরকম আরো কিছু কিছু পেয়ার আছে যেগুলোর পিপস ভ্যালু ডলার হিসাবে সবগুলোই সমান না। নর্মালি ইউরো ইউএসডি, জিবিপি জেপিওয়াই, ইউরো জেপিওয়াই, জিবিপি ইউএসডি, ইউরো সিএইচএফ, এইউডি ইউএসডি, ইউএসডি সিএইচএফ, এই সমস্ত পেয়ারগুলোর 0.01 লটে 100 পিপস মুভ করলে $10 লাভ বা লস হয়। কিন্তু কিছু কিছু ব্রোকার ভেদে আবার কম বেশিও হয়। আমি কোথাও কোথাও কোনো কোনো ব্রোকারে ইউএসডি সিএইচএফ দেখেছি 100 এর নিচে, $10 নিচে হয়, 100 পিপসে $10 নিচে হয়। আমার ঠিক মনে নাই কোন ব্রোকারে দেখেছিলাম। আর ম্যাক্সিমাম ব্রোকারে এটাও $10 হয়। আবার ইউরো জিবিপি পেয়ারে $10 100 পিপসে প্রায় $12-13 মতো হয়। এইউডি ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউরো জেপিওয়াই সবগুলোই 0.01 লটে 100 পিপসে $10 লাভ লস হয়। মোরলেস আমি প্রায় প্রকারগুলোতে এরকমই দেখেছি। তাহলে বোঝা গেল 0.01 লটের একটা বাই পজিশন ওপেন করতে আমাদের 1250 ইউএসডি লাগে, যে কথাটা আমি আগে বলতে চেয়েছিলাম। কিন্তু আমরা তো $10 হইলেই 0.01 লটে পজিশন ওপেন করতে পারি। কেন? আমার 0.01 লট, দ্যাট মিনস 1000 ইউনিট, 1000 ইউরো আমাকে বাই করতে হলে তো যদি প্রাইসটা যদি হয় 1.2500, তাহলে তো আমাকে $1250 লাগবে। তাহলে কেন, কিভাবে আমরা মাত্র অ্যাকাউন্টে $10 থাকলেই 0.01 লটে ট্রেড ওপেন করতে পারি? 0.01 লটের একটা ইউরো ইউএসডি ওপেন করতে আমার $1250 লাগবে। কেন ওপেন করতে পারি? কারণ হচ্ছে লিভারেজ, যা কোম্পানি আমাকে প্রতিটা ট্রেড ওপেন করার সাথে সাথে অফার করে। আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করি তখন আমাদের একটা লিভারেজ সেগমেন্ট সিলেক্ট করতে হয়। আমি কত লিভারেজ নিব, 1:1 থেকে শুরু করে 1:1000, 1000 বা 2000, কিছু কিছু প্রকারে 3000 পর্যন্ত আমি দেখেছি, যেমন এফবিএস। এখন প্রশ্ন হলো এই লিভারেজটা কি? লিভারেজটা হচ্ছে প্রতিটা পজিশন ওপেন করার সময় ব্রোকার একটা লোন দিয়ে থাকে। আমি যদি লিভারেজ ধরি যে আমি যখন অ্যাকাউন্ট ওপেন করেছি তখন আমি লিভারেজটা সিলেক্ট করেছিলাম 1:100। এই কথাটার অর্থ হচ্ছে আমি যখন একটা পজিশন ওপেন করব সেই পজিশনটা কিনতে যদি $101 লাগে, তাহলে আমার কাছ থেকে নিবে $1 আর ব্রোকার দিবে $100। এই হচ্ছে $101 দিয়ে আমি পজিশনটা ওপেন করব। তাহলে আমি যদি 100 লিভারেজ নিয়ে থাকি আর ইউরো ইউএসডি এর পেয়ারটা 0.01 লটের একটা পেয়ার কিনতে যদি $1250 লাগে, তাহলে ব্রোকার আমার কাছ থেকে নিবে ঠিক 100 গুণ কম, 100 গুণ টাকা কম নিবে। তাহলে 100 গুণ টাকা যদি আমার কাছ থেকে কম নেয়, সেই হিসাবে যেটা হয় লিভারেজ হলো আমাদেরকে এটা তো আমি পরে বলতাম। লিভারেজটা হলো আমাদেরকে কিল করার জন্য ব্রোকারের একটা গোপন হাতিয়ার। এটা কিভাবে? আমরা যখন ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করি তখন লিভারেজ নিয়ে থাকি 1:500 বা 1:1000 বা আরো কম বা বেশি। ধরি ওটা ওভাবে মৌখিকভাবে হিসাব করা তো কঠিন, তো এখানে আমি ভাবে এখান থেকে বুঝিয়ে দিই। আমি 500 ধরে লিভারেজ ধরে বোঝানোর চেষ্টা করি। যে ধরি আমার অ্যাকাউন্টের লিভারেজ ছিল 1:500, তাহলে এই লিভারেজ আমাদের মধ্যে কিভাবে কাজ করে? প্রতিটি পজিশন ওপেন করার সময় ব্রোকার আমাদেরকে লোন দিয়ে থাকে, তাকে 1:5, 1:500 এই অনুপাতে। একটা 0.01 লটের ইউরো ইউএসডি পেয়ার বাই ওপেন করতে আমাদের প্রয়োজন পড়ে $1250।
পজিশনটি ওপেন করার সময় ব্রোকার আমার কাছ থেকে নেয় 1 ইউএসডি এবং তারা প্রোভাইড করে 500 ইউএসডি। সেই হিসাবে আমি যদি এখন এই ইউনিটটা 0.01 লট ওপেন করতে যাই, সেই হিসাবে আমার কাছ থেকে ব্রোকার নেবে 2.5 ইউএস ডলার বা 3 ইউএস ডলার বা কম বেশি হবে, আর বাদ বাকি 1500 ইউএসডি আর বাদ বাকি যে টাকাটা সেটা ব্রোকার দেবে। অর্থাৎ আমার কিন্তু $3 হইলেই চলতেছে, বাকিটা তো ব্রোকারই দেবে, 5 গুণ বেশি দিবে। আমার তো লাগতেছে মাত্র 1250 ইউএস ডলার লাগবে। অর্থাৎ আমার কাছ থেকে হয়তো $2.5 নিবে আর বাদ বাকি পুরো টাকাটাই উনি দিবে। কি শান্তি, কি মজা, শুধু টাকা আর টাকা। আমি দিব $3, আমার বিজনেস, আমার প্রফিট, আমার লস, আমি দিব $3 আর ব্রোকার আমাকে দিবে $1500। আমি সেই টাকা দিয়ে বিজনেস করব। এটাই হচ্ছে একটা জিনিস যে তারা কেন দেয়। তারা দেয় আমাদেরকে শুধুমাত্র পজিশনটা ওপেন করার জন্য। আমার অ্যাকাউন্টে যদি এখন $10 থাকে, আমি 0.01 লটে একটা ট্রেড ওপেন করলাম যার মূল্য 1250 ইউএস ডলার। এখন এটা যদি কমতে কমতে মাত্র $10 কমে যায় এটার প্রাইস, তার মানে আমার অ্যাকাউন্টে যে $10 ছিল এটাই আগে লস হবে। আর ব্রোকার যখন দেখবে যে আমার টাকাটা লস হয়ে গেছে, তখন ওই ব্রোকার তার টাকাটা তো আর লস করতে দিবে না, তখন সাথে সাথে সে ট্রেডটা ক্লোজ করে দেয়। ট্রেডটা ক্লোজ করে দিয়ে উনি ওনার টাকাটা নিয়ে যায় আর আমার $10 পুরাই লস হয়ে যায়। অর্থাৎ ওনারা শুধু আমাদেরকে ওপেন করতে সাহায্য করে, কিন্তু পজিশনটা ধরে রাখার জন্য তাদের এই লিভারেজ আমাদের কোনো কাজে আসে না। তাহলে এখানে কি হইলো, আলটিমেটলি আমার $10 লাভ হইলো, ব্রোকারের কিন্তু কোনো লস হলো না। এই সিচুয়েশনে আমাদের যখন $10 লস হয়ে গেল, এই সিচুয়েশনটাকে আমরা বলি মার্জিন কল। মার্জিন কলের কারণে স্টপ লস হয়ে যাওয়া বা মার্কেট আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাওয়া, সরি স্টপ লস হয়ে যাওয়া না, আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাওয়া। এখন যখনই আপনি অ্যাকাউন্টে 10 ইউএসডি ডিপোজিট করে 0.01 লটে একটা ট্রেড ওপেন করবেন 1.2500 প্রাইসে, তখন কি হয়, মার্কেট যদি আপনার বিপক্ষে 100 পিপস মুভ করে তাহলে 10 ইউএসডি লস হয়ে যায়। ব্রোকার তার টাকা লস করে না, অটোমেটিক্যালি সে তার টাকাটা নিয়ে যায়, ফলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। ফরেক্স মার্কেটে এই ঘটনাকেই বলা হয় মার্জিন কলের কারণে পজিশন স্টপ আউট হয়ে যাওয়া বা টাকার অভাবে পজিশন বন্ধ হয়ে যাওয়া। দ্যাট মিন্স ব্রোকারের কোনো লস হলো না। আচ্ছা, এখন একটা প্রশ্ন, আমার যদি $10 না থেকে যদি $1250 থাকতো, আমি যদি লিভারেজ নিতাম 1:1 বা 1:1, মানে যেহেতু 1:1 মিনিমাম নিতেই হয়, কেননা ব্রোকার একটা সিলেকশন থাকে লিভারেজ কত নেবেন। তখন আমি 1:1 নিলাম। এখন আমার অ্যাকাউন্টে $1250 আছে। এখন আমি যদি এই $1250 অ্যাকাউন্টে রেখে 0.01 লট দিয়ে একটা ট্রেড ওপেন করি, তাহলে মার্কেট কোথায় গেল না গেল, যত নিচেই যাক, সারা জীবনেও আমার অ্যাকাউন্ট জিরো হবে না। অনেকেই কোশ্চেন করে ফরেক্সে মার্কেট জিরো হয় কেন? আমার টাকা দিয়ে আমি কিনলাম, কমলে কমবে কিন্তু জিরো হবে কেন? জিরো হওয়ার মেইন কারণ হচ্ছে ওদের লিভারেজ ইউজ করা। ওদের লিভারেজ যদি আমরা ইউজ না করি তাহলে আমাদের অ্যাকাউন্ট জীবনেও জিরো হবে না, কোনোভাবেই না। কারণ আমার টাকা দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিনেছি, দাম কমে যাবে। $1250 দামের টা কমে 1150 হবে বা 1000 হবে, 900 হবে, 800 হবে, আমার অ্যাকাউন্ট জিরো হবে না। এখন একটা ছোট টিপস মাঝখানে দিয়ে দিই। ধরি আমি লিভারেজ ছাড়া বিজনেস করলাম, আমার এই $1250 আমার অ্যাকাউন্টে আছে। এখন আমি যদি D1 এর সাপোর্ট থেকে একটা বাই, যে কোনো একটা পেয়ারের বাই একটা ওপেন করি 0.01 দিয়ে, তাহলে
এক মাসের মধ্যে এখান থেকে $20-30 $20-30 প্রফিট হবে, কিন্তু জীবনেও লস হওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন 1250 তো লাগবে না, মাত্র $200-300 হলেই এটা পসিবল। D1 এর সাপোর্ট দেখে আমি বাই দেব, বা আমার অ্যাকাউন্টে $200 আছে, এই $200 কিল করার জন্য মার্কেটটাকে 2000 পিপস মুভ করতে হবে। এটা হচ্ছে, আমি বুঝাচ্ছি যারা ফরেক্স বুঝেন তাদের কথা বলতেছি। এখন এখন যে কথাটুকু বলবো তারা হচ্ছে পুরাতন ফরেক্স ট্রেডার যারা, তারা বুঝবেন। এটা আমি বলতেছিলাম যে এটা যে ধরেন আপনার অ্যাকাউন্টে $200 আছে, এত অ্যানালাইসিস, এত হাইপোথেটিক্যাল থিঙ্কিং এটা সেটা করার কোনো প্রয়োজন আমি মনে করি নাই। আপনি প্রফিট করতে পারতেছেন না, সিম্পলি এটা সিস্টেম। আপনার অ্যাকাউন্টে $200 আছে, আপনার D1 এর সাপোর্ট দেখে, এই কয়েকটা পেয়ার দেখে, যেটা মনে হবে যে সর্বনিম্ন স্তরে এখন আছে, এটা সর্বনিচে আছে, মানে D1 এর সাপোর্টে মার্কেটটা আছে, জাস্ট আপনি ওই সময় একটা বাই দিয়ে দেন। এটা 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, 1 মাস পরে হোক, আর 2 মাস পরে হোক, আপনার এটা প্রফিটে $10-20 প্রফিটে আসবেই, এতে কোনো সন্দেহ নেই। আর আপনার D1 এর সাপোর্ট থেকে ট্রেড ওপেন করলে এত নিচে আবার এমনিতে 1-150-2-3,000 পিপ নিচে নেমেই গেছে, আর কি নামবে? এর কখনো এত নিচে আর নামে না। যাক, ওটা বাদ, ওটা হলো অ্যাডভান্স লেভেলের ট্রেড করার সিস্টেম। কথায় কথা বলে ফেললাম। যাই হোক, আমি আবারও ফিরে আসি লিভারেজে। তো এফসিএ রেগুলেটেড ব্রোকারে এই জন্যই আমরা 1:300 এর উপরে লিভারেজ দেয় না। যেগুলো এফসিএ রেগুলেটেড ব্রোকার, যে ইউরোপিয়ান কান্ট্রিতে নিষেধাজ্ঞা আছে যে এফসিএ রেগুলেটেড ব্রোকার যেগুলো, সেগুলো 1:3 এর বেশি লিভারেজ দেয় না। কিন্তু এক্সএম, এক্সনেস, এফএক্স ওপেন, এফএক্স প্রো, টিকমিল, এগুলাও কিন্তু এফসিএ রেগুলেটেড। এখন প্রশ্ন হচ্ছে, এরা কিন্তু আমাদেরকে ঠিকই, এক্সএম যেমন সর্বোচ্চ 1:888 পর্যন্ত লিভারেজ দিয়ে থাকে, টিকমিল দেখলাম 1:400 দেয়, এক্সনেস 1000 পর্যন্ত দেয়। তাহলে এরা কিভাবে দেয়? এরাও তো এফসিএ রেগুলেটেড ব্রোকার। দুঃখজনক হইল, এরা এফসিএ রেগুলেটেড, কিন্তু আমাদেরকে এফসিএ এর সার্ভার দেয় না। আমাদেরকে বাংলাদেশিদের জন্য আলাদা সার্ভার, এক্সএম যারা ট্রেড করেন তারা দেখবেন যে এক্সএম গ্লোবাল দিয়ে একটা সার্ভার দেয়, যে সার্ভারটা এফসিএ রেগুলেটেড সার্ভার না। আর এফসিএ রেগুলেটেড সার্ভার দিয়া ওখান থেকে আপনাকে অ্যাকাউন্ট করিয়ে দিলে তারা 1:300 এর উপরে লিভারেজ দিতে পারবে না, দিলে ওই এফসি এর রেগুলেশন থাকবে না। আদৌ কি তাহলে আমাদের বোঝা গেল যে লিভারেজ ছাড়া আমাদের ট্রেড করা উচিত, বাট আদৌ কি ফরেক্স মার্কেটে লিভারেজ ছাড়া ট্রেড করে মজা আছে? মোটেও নেই। কেননা ওই যে বললাম যে 0.01 লট, দ্যাট মিনস 1000 ইউনিটের ইউরো ইউএসডি এর পেয়ার কিনতে আমার খরচ হয় $1250। তো $1250 দিয়া আমি 0.01 লটে একটা কিনে বসে থাকবো, তাহলে কি আর ফরেক্স ট্রেডের মজা পাওয়া যাবে? না। তার জন্য আমাদেরকে কিছু না কিছু লিভারেজ নিতেই হবে। তবে আমার পছন্দ, যারা নতুন ট্রেডার তারা অবশ্যই 50 থেকে 100 এর উপরে লিভারেজ নেওয়া মোটেও উচিত না। তারপরে আপনারা এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন, তখন আপনার স্ট্র্যাটেজি বলে দেবে আপনার কত লিভারেজ নেওয়া উচিত। পার্সোনালি আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি, সেই স্ট্র্যাটেজিতে আমি পার্সোনালি 500 এর উপরে লিভারেজ নেই না, 200 থেকে 500 মধ্যে আমার লিভারেজ হলেই চলে। তবে নতুন ট্রেডারদের জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে ম্যাক্সিমাম 100 লিভারেজ নেওয়া। যত লিভারেজ কম নেবেন, তার মানে হচ্ছে আপনি তত ট্রেড আপনি কম ইউজ করতে, ট্রেড কম ওপেন করতে পারবেন। আর আপনি যত ট্রেড কম ওপেন করবেন, যত ধৈর্য ধারণ করতে পারবেন, ততই আপনার প্রফিট হবে। আর ধুমধাম খালি ওপেন করবেন আর ক্লোজ করবেন, ওভার ট্রেড করবেন, তাহলে অ্যাকাউন্ট আপনার জিরো হবে। ইট হ্যাজ নো অল্টারনেটিভ ওয়ে টু মেক জিরো।
এখন আমরা দেখি যে আচ্ছা পিপস ভ্যালু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পিপস বের করতে হয়। সিম্পলি আমি বলেছিলাম যে দশমিকের পরে 4টা সংখ্যা নিব, একও বাদ দিব, দশমিকও বাদ দেব, আর লাস্টের 5 ডেসিমেলের যে ঘরটা আছে সেটাও বাদ দেব। তাহলে এখানে ওপেন প্রাইস কত আছে 1.4326, তাহলে 1 যদি বাদ দিই, দশমিক যদি বাদ দিই, তাহলে থাকলো ওইখানকার ওই যে 5 ডেসিমেলের 4 এটাও বাদ দিলাম, তাহলে রইল কত 4326, আর এখানে হইলো 4598। জাস্ট 4598 থেকে 4326 বাদ দিব। এরকম ভাবে বলেছিলাম যে পিপসের হিসাবটা আমরা এভাবেই করি, জাস্ট দশমিকের পরে 4টা সংখ্যা নিব, দশমিকটাও বাদ, একও বাদ, সবগুলো বাদ দিয়ে এইভাবে যোগ বিয়োগ করব, তাহলে পিপসটা কত হলো বেরিয়ে যাবে। কিন্তু মেইন হিসাবটা হচ্ছে আসলে এরকম, মেইন হিসাবটা হচ্ছে যে ওই ক্লোজিং প্রাইস থেকে ওপেন প্রাইস বাদ দেব, যেটা বেশি এটা থেকে ওটা বাদ দিব, বিয়োগ করব, বিয়োগ করার পরে বিয়োগ ফলকে 10,000 দিয়ে গুণ করব, তাহলে যা হবে সেটাই হচ্ছে পিপস। পিপস কত পিপস হলো, যেমন এখানে ওপেন প্রাইস হলো সরি কোথায় চলে আসলো, এখানে ওপেন প্রাইস হলো 1.4326, ক্লোজিং প্রাইস হলো 1.4598, আমি 1.4598 থেকে 1.4326 বিয়োগ করলাম, 10,000 দিয়ে গুণ করলাম, বের হইলো 227 পিপস। এটাই হচ্ছে আসলে এক্স্যাক্টলি পিপস হিসাব করার ওয়ে। কিন্তু এটা তো গেল দশমিকের পরে 4 গড়ওয়ালা একটা পেয়ার গুলো পিপস বের করার নিয়ম, কিন্তু জেপিওয়াই রিলেটেড পেয়ার গুলোতে কিন্তু দশমিকের পরে 4 গড় থাকে না, দশমিকের পরে থাকে 2 গড়। যেহেতু এখানে দশমিকের পরে 2 গড় আছে, 2টা শূন্য কমায় দেব, যেহেতু 4 গড় হলে 4টা শূন্য থাকবে, আর 2 গড় হলে 2টা শূন্য থাকবে, তাহলে এই ওপেন প্রাইস এটা হচ্ছে 136.43, যেহেতু দশমিকের পরে 2টা ঘর, আমি এখানে 2টা শূন্য দিয়ে পূরণ করবো, মানে 100 দিয়ে পূরণ করব। আর যদি 4টা ঘর থাকতো তাহলে একের পরে 4টা শূন্য দিয়ে পূরণ করতাম, মানে বিয়োগ করব প্লাস ইনটু করব 100 দিয়ে। জেপিওয়াই রিলেটেড পেয়ার গুলোতে আমি 100 দিয়ে গুণ করব। এইভাবে আমরা পিপস গুলো বের করে থাকি। আর ওরা তো বলাই হলো যে ওই কত পিপসে কত লাভ, এটা লট এর আগে চার্ট দেখিয়েছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বিট কি, আস্ক কি, এন্ড স্প্রেড কি। হোয়াট ইজ বিট, আস্ক এন্ড স্প্রেড? এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিট হচ্ছে যে এখানে দেওয়া আছে, এখানে এটা হচ্ছে বিট আর এটা হচ্ছে আস্ক। আমরা যখন ব্রোকারে একটা পজিশন ওপেন করি তখন এটা হচ্ছে মার্কেটের প্রাইস, কিন্তু ওপেন হবে এটাতে। আমি যখন বাই ওপেন করব, এখানে আছে 0.9154, এখানে আছে 0.9170, এটা থেকে এটার যে ডিফারেন্সটা, আমরা মার্কেটের প্রাইস এটা, বিটটা হচ্ছে মার্কেটের প্রাইস, কিন্তু আমি যখন ট্রেড ওপেন করব তখন ওপেন হবে আস্ক প্রাইসে, মানে এটা হচ্ছে ব্রোকারের প্রাইস। বিটটা হচ্ছে মার্কেট প্রাইস আর আস্কটা হচ্ছে ব্রোকারের প্রাইস। এখন ব্রোকার যেহেতু আমাকে সার্ভিসটা দিচ্ছে, ব্রোকারের তো লাভ কিছুটা লাগবে। ঠিক এটাই হচ্ছে ওই বিটে যেটা আছে, আর আমরা আজকে যেহেতু এটা ওপেন হবে, তাহলে এই বিট চেয়ে আস্ক সবসময় বেশি থাকবে। যে বেশিটা আছে মানে বিট থেকে আস্কের যে ডিফারেন্সটা, এটা হচ্ছে স্প্রেড। এই স্প্রেডটাই হচ্ছে ব্রোকারের লাভ। অর্থাৎ আমি যখন ট্রেড ওপেন করব তখন আমার এই আস্ক প্রাইসে ওপেন হবে, বায়ের সময় আমার আস্ক প্রাইসে ওপেন হবে। তাহলে কি দাঁড়ালো, বিট এবং আস্কের যে পার্থক্য সেটা হচ্ছে স্প্রেড, আর এই স্প্রেডটাই হচ্ছে ব্রোকারের লাভ বা ব্রোকারের কমিশন। এই বিট, এখন প্রশ্ন হচ্ছে যে সব ব্রোকারেই কি বিট এবং আস্ক প্রাইস সমান থাকে? মোটেও না। কিছু কিছু ব্রোকার টু ব্রোকার ভেরি করে, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ভেরি করে, একই ব্রোকারের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকতে পারে।
ইসিএন অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, আলট্রা অ্যাকাউন্ট, কত ধরনের অ্যাকাউন্ট যে ব্রোকাররা অফার করে থাকে। এই ব্রোকার টু ব্রোকার স্প্রেড কম বেশি হয়, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, সার্ভার টু সার্ভার স্প্রেড কম বেশি হয়। তবে সবচেয়ে স্প্রেড কম থাকে ইসিএন ব্রোকারগুলোতে। ইদানিং র অ্যাকাউন্ট নামেও কিছু অ্যাকাউন্ট আমি দেখতে পাচ্ছি এক্সচেঞ্জে, আইসি মার্কেটে। আমি প্র্যাকটিক্যালি র অ্যাকাউন্ট করি নেই, কারণ আমি আবার ট্রেড করি ওই স্ক্যাল্পিং বা ওই যে 1-2 পিপে ট্রেড করি না, যার কারণে আমার জন্য স্প্রেড এটা খুব একটা বড় ধরনের প্রবলেম না। লং টার্মে ট্রেড করি আমি, 100 পিপসের নিচে খুব একটা স্টপ টিপি নেই না, স্টপ লসও নেই না। যাই হোক, আজকে আমরা বিট এবং আজকের কথাটাও বললাম এবং সাথে সাথে স্প্রেডটাও বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলের আলাপ আলোচনা করব। আজকে এই পর্যন্তই।